নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা জানি চ্যবনপ্রাশ আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই চ্যবনপ্রাশ খেতে পারেন। এটা শারীরিক অন্যান্য উপকারিতা তো আছেই, তার সঙ্গে সর্দি কাশির জন্য ভীষণভাবে উপকারী। বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে, একদম ফ্রেশ আমলকি। এই আমলকির সাথে যদি আরও কয়েকটা ঔষধি গুণসম্পন্ন জিনিস মিশিয়ে নিতে পারেন, দিয়ে বাড়িতে একটু পরিশ্রম করে চ্যবনপ্রাশ বানিয়ে নিতে পারেন, তাহলে সেটা হবে সেরা জিনিস, ভেজাল ছাড়া এবং ঔষধি গুণসম্পন্ন। সেই জন্য দেখে নিন কীভাবে আমি চ্যবনপ্রাশ বানাচ্ছি। এইভাবে আপনারা বানিয়ে অবশ্যই বাড়িতে সবাই মিলে খেতে পারেন এবং সারা বছর এটাকে সংরক্ষণ করতে পারেন। বাজার থেকে 2 কেজি পরিমাণ আমলকি কিনে এনেছি। আমি এই 2 কেজি আমলকির আজ চ্যবনপ্রাশ বানাবো। আমলকিগুলো দেখতেই পাচ্ছেন, পরিষ্কার এবং বড় বড় সাইজের। আপনারা যেমন পাবেন সেই রকমই নেবেন, তার জন্য কোনো অসুবিধা নেই। আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অপরদিকে এই থালার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ঔষধি গুণসম্পন্ন মশলা। নিয়েছি তেজপাতা, এটা কাবাব চিনি। আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অনেকেই হয়তো এই বিভিন্ন ধরনের মশলাগুলো চেনেন না। নিয়েছি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, এগুলো হরিতকি। পুজোর সময় আমাদের যে হরিতকি ব্যবহার করা হয়, এটা সেই হরিতকি। আর নিয়েছি যষ্ঠী মধু, নাম হয়তো অনেকেই শুনেছেন। এগুলো যষ্ঠী মধু। সর্দি কাশির সময় যষ্ঠী মধু এবং কাবাব চিনি যদি একসাথে অল্প পরিমাণ মুখে রাখা যায়, তাহলে কাশি বন্ধ হয়ে যায়। আর নিয়েছি পিপুল। দেখুন তো এটা চিনতে পারেন কিনা। এগুলোকে বলে পিপুল। এই প্রত্যেকটা জিনিসই ঔষধি গুণসম্পন্ন। আলাদা আলাদা করে কোনটা ছেড়ে কোনটার ঔষধি গুণ বলবো। শুধুমাত্র সর্দি কাশি নয়, আমাদের হার্ট থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রেই ওই সমস্ত উপকরণ কাজে লাগে। নিয়েছি এখানে বাসক পাতা, আদা এবং তুলসী পাতা। আমরা জানি বাসক, তুলসী এগুলো আমাদের সর্দি কাশির জন্য ভীষণভাবে উপকার, কিন্তু বাসক পাতা হয়তো অনেকেই চেনেন না। আপনাদের যদি সম্ভব হয় তাহলে বাসক পাতা জোগাড় করে দিতে পারেন, না হলে ওটা অ্যাভয়েড করবেন। তুলসী পাতা তো বাজারেও কিনতে পাওয়া যায়, আর আদা তো রয়েইছে। আর নিয়েছি 100 গ্রাম গাওয়া ঘি। ওই যে মশলাগুলো নিয়েছি সেগুলো আমি একটা নিউজ পেপারে করে ছাদে রোদ্দুরে দেব। ওগুলো সারাদিন রোদ পেলে গুঁড়োতে সুবিধা হবে। অপরদিকে একটা প্রেসার কুকারে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার আমলকিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমলকিটা কুকারের প্রায় মুখে মুখে হয়ে গেছে, কিন্তু জলটা অতটা দেওয়ার দরকার নেই। নিচে জল থাকলেই ওটা স্টিমে সিদ্ধ হবে। এবার ঢাকা আটকে দিচ্ছি। আমলকিটা আমি বেশ কিছুক্ষণ সিম আঁচে রেখে সিদ্ধ করে নেব। সিটি দেওয়ার দরকার নেই। মিনিট 5-7 গ্যাসের ওপর রাখলেই ওটা সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা না খুলে ওটাকে ঠান্ডা হতে দেব। অপরদিকে সারাদিনের পর মশলাগুলো তুলে এনে মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। আপনাদের যদি রোদের অপশান না থাকে, অর্থাৎ
রোদ্দুরে দেওয়ার মতো পরিস্থিতি না থাকে, সেক্ষেত্রে কড়াতে অল্প একটু নেড়ে নিয়ে মশলাগুলো গুঁড়ো করে নেবেন। সমস্ত মশলাগুলোই আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি, শুধুমাত্র যষ্টি মধু এবং হরিতকিটা ছাড়া। এগুলো একটা নোড়া দিয়ে অল্প করে একটু থেঁতে নেব, তাহলে গুঁড়োতে সুবিধা হবে। আপনারা যদি ছোট ছোট বা কাটা যষ্টি মধু দোকানে পান, সেক্ষেত্রে ফাটাবার দরকার হবে না, কিন্তু হরিতকিটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে, কারণ হরিতকির ভিতরে একটা বীজ আছে, ওই বীজটা ফেলে শুধুমাত্র খোসাটা ব্যবহার করব। এইভাবে সমস্ত হরিতকিগুলি আমি ফাটিয়ে নিয়েছি এবং বীজগুলো ফেলে দিয়েছি। ওর দিকে নিয়ে নিয়েছি বাসক পাতা, তুলসী এবং আদা। অল্প জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা এটা যদি জোগাড় করতে পারেন তাহলে ব্যবহার করবেন। আদা এবং তুলসী সবাই জোগাড় করতে পারবেন, বাসকটা হয়তো সবার ক্ষেত্রে অ্যাভেলেবেল হবে না। এইভাবে পেস্ট করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি রসটা ছেঁকে নিচ্ছি। পুরো কাতটা দেব না, রসটা ছেঁকে নিয়ে কাতটা ফেলে দেব। এইভাবে রসটা ছেঁকে নিয়ে যে শুকনো পোর্শনটা রয়েছে সেটা আমি ফেলে দেব। আমলকিটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে প্রেসার কুকারের মধ্যেই এগুলো ফেটে ফেটে গেছে। এবার একটা পাত্রে আমি এগুলো ঢেলে নেব। এইভাবে আমলকিগুলো আমি ফাটিয়ে নিচ্ছি এবং ভিতরের যে বীজটা রয়েছে সেই বীজটা ফেলে দেব। এইভাবে সমস্ত আমলকির বীজগুলো ফেলে আমলকিগুলো একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়ে আমি গ্রাইন্ড করে নেব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমলকিগুলো পেস্ট করে নিয়েছি, যে গামলায় আমি ঢাললাম সেই গামলাতেই পেস্টটা রেখেছি। আপনাদের একই পাত্র ব্যবহার করে দেখাচ্ছি এই কারণেই, যাতে আপনারা পরিমাণটা বুঝতে পারেন। কড়াতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ঘি, এবার ঘি গরম হয়ে গেলে যে চ্যবনপ্রাশের জন্য যে আসল উপকরণটা দরকার, সেই আমলকি বাটাটা দিয়ে দিলাম। বেশ কিছুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, অর্থাৎ ঘিয়ের সাথে আমলকিটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার বাদবাকিটা ওর মধ্যেই ঢেলে দিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান, তাহলে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং একটু পরিশ্রম করে যদি করেন তাহলে অনেক রোগ ব্যাধি, সর্দি কাশি থেকে বাড়ির সবাই দূরে থাকতে পারবেন, কারণ এখানে ভেজালের কোনো সমস্যা নেই, সবটাই আপনার নিজের হাতে তৈরি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি
দেখতেই পাচ্ছেন যে কেমন ফুটছে। এটার এই ফোটার ক্ষেত্রে একটু সাবধান হবেন, কারণ ভীষণভাবেই ফোটে, সেক্ষেত্রে একটু দূর থেকে নাড়াচাড়া করলেই ভালো। সবটা আপনাদের ডিটেলে দেখাচ্ছি এই জন্যই, যাতে আপনারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড়। 2 কেজি আমলকির জন্য প্রায় 1 কেজি 300 পরিমাণ আখের গুড় দেবো। আপনারা যদি আখের গুড় না ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে চিনি ব্যবহার করবেন। তবে চিনির থেকে গুড়ই আমাদের শরীরের জন্য বেশি উপকারী, সেই জন্য আমি বানাবো গুড় দিয়ে। এখানে খেজুর গুড় বা অন্য কোনো রকম গুড় ব্যবহার করবেন না, আখের গুড়টাই ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গুড়ের পরিমাণটা আমলকির সঙ্গে অ্যাডজাস্ট করে দেবেন, তা না হলে মিষ্টিটা যদি ঠিকঠাক না হয় তাহলে খেতেও ভালো লাগবে না, আর সবচেয়ে বড় কথা, সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন না। এবার দিয়ে দিচ্ছি বাসক, তুলসী এবং আদার যে নির্যাসটা আমি নিয়েছি সেটা। আমলকির সাথে গুড়টা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, সেই অবস্থায় আমি এই নির্যাসটা দিয়ে দিলাম, অর্থাৎ রসটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আর গ্যাসের আঁচ সবসময় মিডিয়াম থাকবে, কখনোই হাই ফ্লেমে এটা হবে না। সবচেয়ে ভালো হয় যদি লোহার কড়াই বা লোহার খুন্তি দিয়ে আপনি বানাতে পারেন, তবে বাড়িতে তো সবসময় সেটা থাকে না। আর আমলকির পরিমাণের থেকে অবশ্যই বড় পাত্র ব্যবহার করবেন ফোটানোর ক্ষেত্রে, তাহলে অনেক সুবিধা হবে। তা নাহলে ফুটে আপনার হাতে লেগে যেতে পারে। কথা বলতে বলতেই দিয়ে দিলাম ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন উপকরণের যে ডাস্টটা করে রেখেছিলাম, অর্থাৎ গুঁড়োটা করে রেখেছিলাম সেটা। এটা দেওয়ার সাথে সাথেই দেখুন চ্যবনপ্রাশের রঙটাই পুরো বদলে যাচ্ছে। বাজার চলতি কৌটোজাত যে চ্যবনপ্রাশ পাওয়া যায় সেরকম মতোই একটা কালচে রং এসে যাচ্ছে। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এইরকম মিডিয়াম থেকে সিম আঁচে ফোটাবো, যাতে এটা ঘন হয়ে যায়। জলীয় ব্যাপারটা যত ঘন হয়ে যাবে তত বেশি দিন এটাকে সংরক্ষণ করা যাবে। আপনারা যদি সংরক্ষণের জন্য না বানান, যদি অল্প কিছু দিনের জন্য, 1 সপ্তাহের জন্য বা 15 দিনের জন্য বানান, সেক্ষেত্রে আপনারা গুড়ের পরিমাণটা কম দিতে পারেন। এইরকম ঘন হবে, অর্থাৎ ঘনত্বটা এরকম আসলে তবে ঠান্ডা হয়ে ওটা আরও একটু বসে যাবে। আরও একটু ফোটাবো এবং শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি মধু। মধুর কী গুণাগুণ সেটা তো আপনারা সবাই জানেন। ওই একই পাত্রে এবার আমি চ্যবনপ্রাশটা যেটা তৈরি হয়ে গেল সেটা ঢেলে দিলাম। পরিমাণটা দেখুন কতটা হয়েছে। একটু পরিশ্রম করে বাজার থেকে কয়েকটা জিনিস জোগাড় করে আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেয়ে সুস্থ থাকতে পারবেন।